মেয়ের বয়স সবে 14। আমি বিয়ে দেব না। আমি তো আপদ মা, আমাকে না হয় তাড়াতাড়ি বিদায় করলে, আর তাতে একটা পেটও কমবে। ওই অপর্ণা অ্যাপার্টমেন্টেই 10th ফ্লোরে একটা ফ্ল্যাট চাই ইমিডিয়েটলি। ম্যাডাম, ওই ফ্লোরটার বদনাম আছে। ওই ফ্লোরে 2 বছর আগে একটা জোড়া মার্ডার হয়েছিল, এই থেকে ওটা খালি পড়ে থাকে। আজকের গল্প তিনি তার কলমে একটি কলির গল্প। ওই দিদি, আমার এই স্কুলের জামাটা একটু সেলাই করে দিবি? এখন সময় নেই রে, কাল রাতে আমায় বলিসনি কেন? কখন বলবো বল? তুই তো বাড়ি এলি রাত 9টায়, তারপর রান্না করতে গেলি। নিজের কাজ নিজে করতে পারিস না? আমি তো সেলাই করতে জানি না। কি জানো? আমি কি তাহলে আজ স্কুলে যাব না? এখন সেফটি পিন লাগিয়ে চলে যা, সন্ধেবেলা সেলাই করে দেব। আচ্ছা। খাওয়া হয়েছে? কি খাবো? ঘরে খাবার চুপড়ি চাপা দিয়ে রেখেছি, দেখ গিয়ে। শুধু রুটি? না তো, রুটি আর ঢ্যাঁড়স ভাজা আছে। কিচ্ছু নেই, শুধু একটা রুটি পড়ে আছে। কই, নিয়ে আয় দেখি। ও, তাহলে রুটিগুলো শালুই খেয়েছে? না না, সে তো পড়তে গেছে, এখনো আসেনি রে। তবে কি খেলো? দুই বোনের কোমল গলা ছাপিয়ে এক কড়া মহিলা কণ্ঠ, জংধরা লোহার পুরনো দরজার সাথে কবজার ঘর্ষণের মতো কর্কশ শব্দে ঝামটে ওঠে। কে আবার খাবে ওই নিমুরদে কুঁড়ের গাছ রাক্ষসটা ছাড়া? ছি 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 ছি, নিজের গায়ে হাওয়া লাগিয়ে ঘুরছে আর বউ মেয়ের পয়সায় বসে বসে খাচ্ছে। মরণও হয় না রে। ওই তো দেখে এলাম, শিবতলার চাতালে বসে রুটি চিবোচ্ছে, মরেও না। ঠিক এই সময় আধময়লা ছাপা শাড়ি পরা এক কঙ্কালসার বয়স্কা মহিলা এসে দাঁড়ায় দাওয়ায় ওঠার ভাঙা সিঁড়িটার ধাপে। বালাই ষাট, আমার ছেলে মরবে কেনরা? আমার মাথায় যত চুল তত আয়ু হোক ওর। এমন বউ বাপের জন্মে দেখিনি, নিজেই স্বামীর মরণ কামনা করে। দেখনি তো দেখে নাও না, বেশ তো আছো ছোট ছেলের কাছে, আবার এখানে কেন আসো জ্বালাতে? কেন আসবো না? এ আমার ছেলের বাড়ি। আর বাড়ি বলো না, একটা টিনের চালের চিলতে ঘর, তাও আবার ভাড়া বাড়ি। সেটার ভাড়াও তোমার ছেলে দেয় না, আর দেবেই বা কোত্থেকে? মাথা থেকে পা অবধি তো বিকিয়ে গেছে দেনায়। আর মাতাল জাত জুয়ারি লক্ষ্মী ছাড়া একটা লোক। কথাটা পুরো শেষ হয়নি, তারই মধ্যে যাকে নিয়ে এত কথা স্বয়ং সেই এসে উপস্থিত। একটা প্রবাদ আছে না, শয়তানের নাম করলেই শয়তান এসে হাজির হয়ে যায়। ওই শুরু হলো কেত্তন। সব সময় শুধু ভেজর 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 ভেজর, ঘরে ঢুকতে ইচ্ছে করে না। তো তাহলে ঢোকো কেন? আর না ঢুকেই বা যাবে কোথায়? আর পেটে টান পড়লেই ঘরের কথা মনে পড়ে, তাই না? মদ গেলানোর লোক অনেক আছে, ভাত তো আর কেউ গেলাবে না। যত সব। শোন অতসী, মুখ সামলে কথা বল, আর একটাও বাজে কথা বললে পরে মেরে ফেলে দেবো বললো। তাই করো, তাই করো না। এমনিতেও তো একদিন পাওনাদারেরা এসে আমাদের সবাইকে মেরে রেখে যাবে, তার আগে সেই কাজটা না হয় তুমিই করলে। আর তো কিছু করতে পারোনি জীবনে। কি করে পারবো? তোর মতো অলক্ষী বউ যার ঘরে, সে কি কিছু করতে পারে? বিয়েটাই আমার কাল হলো। এত মিথ্যে কথা বলো না, জিভটা খসে পড়বে। কারোর কথা না শুনে তোমায় বিয়ে করে আজ আমার এই দশা। কথাটা মিথ্যে নয়, সবার অমতে গিয়ে গোপালকে বিয়েটা অতসীই করেছিল। অনেকেই বলেছিল ছেলেটা ভালো নয়, মদ আর জুয়া ছাড়া কিছু বোঝে না, বোধ বুদ্ধি নেই, 1 নম্বরের আনাড়ি গোয়ার। যে চায়ের দোকানটা চালায় সেটাও ঠিক মতো চলে না। কিন্তু সেসব কথা কানে যায়নি অতসীর। চোখ দুটো মজে ছিল গোপালের নজর কাড়া রূপে।
তারপর যা হওয়ার তাই হলো। একে একে সোনাদানা, পিতল, কাঁসা, চায়ের দোকান, এমনকি বসত বাড়িটা পর্যন্ত ভেসে গেল জোয়ারে। সংসারে এলো ভাঁটা। সব খুয়ে ওরা যখন এই বস্তির বাড়িটায় এলো, তখন সংসারে ওরা ছাড়াও আরো 3টি মানুষ বেড়েছে, কলি, শিউলি আর শালু। অতসী নিজে পেটের দায়ে বাড়ি বাড়ি বাসন মাজার কাজ নেয়, তাও মেয়েদের ভর্তি করে সরকারি স্কুলে। কষ্ট হলেও মেয়েদের পড়াশুনোটা বন্ধ করে দিতে পারেনি অতসী। শুধু গোপালের কোনো বদল হয় না, কারোর প্রতি তার কোনো দায় নেই, সে শুধু নিজেরটা বোঝে। দূর দূর, একটা ভালো খবর দিতে এলুম, তা তোরা কি সেটা শুনবি? কি মা, কেন শুনবো না? তুমি কষ্ট করে বলতে এলে আর আমরা শুনবো না? বলো বলো। ওই যে আমাদের পাশে যে নতুন ভাড়াটেটা এসেছে না, আরে ওই ফর্সা টুকটুকে বুড়িটা রে, আমাকে আজ সকালে ঘরে নিয়ে গিয়ে কি বললো জানিস? কি মা, কি গো? হ্যাঁ গা দিদি, কাল সন্ধ্যাবেলা দোরগোড়ায় দাঁড়িয়ে যে মেয়েটার সাথে কথা কইছিলে, ও কে গা? আমার নাতির বড় মনে ধরেছে ওই মেয়েকে। তোমার নাতি? হ্যাঁ, নিজের নয় গো, বোনের নাতি। আমার কাছে বেড়াতে এসেছে। ও, ওদের খুব ভালো অবস্থা, কলকাতায় পাকা বাড়ি আছে, বাপের তো বড় মুদির দোকান। ও কাজ করে বোম্বে, তবে অবশ্য শখে। বাপ মার একমাত্র ছেলে তো, বড় আদরের। পয়সার কোনো অভাব নাই। ওই মেয়েটা কে গো দিদি? ও আমার বড় নাতনি। তাই বুঝি? কি সুন্দর দেখতে, কি সুন্দর মুখখানা, বাঁধানো গড়ন, ও যেন লক্ষ্মী ঠাকুরটি। তুমি এত কিছু কখন দেখলে গো দিদি? দেখতে লাগে নাকি? আমাদের নজরই ওই রকম। মানে? না, মানে বয়স হয়েছে দিদি, দেখলেই বুঝতে পারি। দুজনের গভীর আলোচনার মধ্যে ছেদ ফেলে বাইরে থেকে আসা এক যুবক। দিদা, এই নাও বাজার এনেছি। ও মা, এত বাজার এনেছিস? দেখেছো দিদি, ওর এমন ধারাই হাত খোলা। এই বুঝি তোমার নাতি? হ্যাঁ, ওই তন্ময়। থাক থাক, আর পায়ে হাত দিতে হবে না ভাই। তুমি যে ভারী ভালো ছেলে তা আমি বুঝিছি। তোমার ঠাকুমা বলছিল তুমি কাল আমার নাতনিকে দেখে নাকি বিয়ে করতে চেয়েছো। লাজুক চোখে মুখে আমতা আমতা করতে থাকে তন্ময়। মানে আগে হ্যাঁ। কিন্তু তাদের সব কথা আগে শোনো, তারপর না হয়। সে আর শোনার কি আছে দিদি, তোমার যেখানে নাতনি। আচ্ছা তবু বলো শুনি। মা, তারপর? তোদের সব কথাই আমি তাদের বলেছি, বুঝলি? সব শুনলো চুপ করে। তারপর বলল কি জানিস, এসবে তার কোনো আপত্তি নেই, তার কিছুই চাই না, মেয়েকে এক কাপড়ে নিয়ে যাবে। আর সে এ কথাও বলেছে বিয়ের সব খরচাপাতি তার, সেই সব কিনে কাটে দেবে। এমনকি বিয়ের পর তার কাজের জায়গায় তোরও একটা কাজের জোগাড় করে দেবে বলেছে, সেই বোম্বেতে। শুনেই গোপালের মুখ বড়লোক হওয়ার লোভে ফুলে ওঠে, কিন্তু অতসী অতি কঠিন স্বরে মুখ বাঁকিয়ে বলে, ভালো করেছো। তাদের বলে দেবে মেয়ের বয়স সবে 14, আমি বিয়ে দেব না। সে কথাটা ভীষণ চালাকি ভরা গলায় চেপে দেয় ঠাকুমা। তুমি চুপ করো দেখিনি,
অমন সমর্থ মেয়েটা দিন নেই রাত নেই বাড়ি বাড়ি ঘুরছে। দিনকাল ভালো নয়। যদি একটা ভালো মন্দ কিছু হয় কি হবে? আমি শুনেছি ঘোষেদের ছোট ছেলেটার ওর ওপরে নজর আছে। আর ও মেয়ে মানুষের অত কিসের কথা ছেলে ছোকরাদের সাথে? আমি নিজের চোখে দেখেছি। তার চেয়ে বিয়ে দিলে আপদ চুকবে। আর এমন ছেলে ঘর বয়ে আর আসবে? তারপর খরচা করে মেয়েকে বিয়ে দেবে সে মুরত আছে তোদের? তুমি ওর কথা ছাড়ো মা, আমি রাজি। তাদের সঙ্গে সামনাসামনি কথা হবে কি করে তাই বলো। তোরা বললেই তাদের নিয়ে আসবো আমি। ঠিক আছে, তুমি নিয়ে আসো মা। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি গিয়ে বলি আজই আসতে। মা, ভাত হয়ে গেছে, তরকারিটা হয়ে গেলে নামিয়ে নিও। শিউলি আর শালুকে ফ্যান ভাত খেতে দিয়েছি। আমি এবার যাই, দেরি হচ্ছে। কলি, কলি মা, সব শুনলি তো? কিছু বলবি না? হুম হুম, আমি তো আপদ মা, আমাকে না হয় তাড়াতাড়ি বিদায় করলে, আর তাতে একটা পেটও কমবে। এ এ তুই কি বললি মা? আমি তো তোকে কিছু বলিনি। আমি চাই না, এই বিয়েতে আমার মত নেই। তোর না থাকতে পারে, আমার আছে। কত বড় সুযোগ বাবা, সোনার টুকরো ছেলে, আমি হাতছাড়া করব না। হ্যাঁ, তা কেন করবে? পয়সা দেখেছো না? পয়সার পিচাস একটা। থাম থাম, পরে ঝগড়া করবি। এখন পয়সা দে, মিষ্টি আনি, লোকজন আসবে ঘরে। মা, আমি এলাম। কলি, কলি দাঁড়া, দাঁড়া মা, বলে যা কিছু। কিন্তু কলি একটা কথাও বলে না। বরাবরই সে বলে কম, বোঝে বেশি। এই পরিবেশে জন্মেও একটু অন্য রকম হয়েছে সে। লেখাপড়া, গান বাজনা, নাটক, কবিতার দিকে তার খুব ঝোঁক। প্রাইভেট টিউটর কখনো জোটেনি কপালে, তবু নিজের চেষ্টায় পড়ে পাশ করেছে প্রতিবার। কিন্তু ক্লাস 8-এ উঠে ছাড়তে হয়েছে পড়া, কারণ ও বুঝেছিল সংসার চালানোর জন্য শুধু মার একার রোজগার যথেষ্ট নয়। তাই পড়া ছেড়ে বেছে নিয়েছে ওর মায়ের পথ। যদিও পড়া ছেড়েছে বলাটা ঠিক হলো না, স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে, কিন্তু পড়াশোনাও ঠিকই চালিয়ে যাচ্ছে। ও স্কুলের বন্ধুদের কাছ থেকে প্রতিদিনের পড়া চেয়ে সব কাজ সেরে সে সুযোগ বুঝে পড়তে বসে। কাজ করতে যে ওর খুব খারাপ লাগে তাও নয়। তার একটা কারণ, ও যে বাড়িতে কাজ করে সেই বাড়ির কাকিমা খুব গান শুনতে ভালোবাসে। তাই সে প্রায় সারাটা দিনই রবি ঠাকুরের গান শোনে। আর তাই শুনে শুনে কলির প্রায় অনেক গানই মুখস্থ হয়ে গেছে। কাকিমার বাড়ির তাকে সারি সারি সাজানো অনেক বই। একদিন সে কাজে যেতেই ও বাড়ির ঠাকুমা বলে, ওই বইয়ের তাকটা ঝেড়ে দে, তারপর ছাদে যাবি। আমার দামি শাড়ি রোদে পুড়ে যায় না যেন। কলি কাকিমার ঘরে ঢুকে বই নামিয়ে তাক পরিষ্কার করতে করতে দেখতে পায় একটা বই, নজরুল কাব্যগ্রন্থ। সব ভুলে পাতা উল্টে পড়তে বসে সে। বিদ্রোহী। বলবীর বল উন্নত মম শির, শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রির। বলবীর। এই, তোকে বই পরিষ্কার করতে বলেছি, পড়তে বলিনি। যা কাজ কর। চোখ বেয়ে জল গড়িয়েছিল সেদিন কলির। আর ঠিক তখনই সাউন্ড সিস্টেমে বেজে ওঠে রবি ঠাকুরের একটা ভরসার গান। নিবিড় ঘন আধারে জ্বলিছে ধ্রুবতারা, মনরে মোর পাথারে হোসনে দিশেহারা। সেই থেকে কলিও ঠিক করেছে, যা কিছু হয়ে যাক ও দিশা হারাবে না। তুমি কিচ্ছু ভেবো না বাবা, তোমার মেয়ে সুখেই থাকবে। আমার নাতি খুব ভালো। সে বুঝেছি, কিন্তু রাতারাতি বের জোগাড় করা, আমাদের কথা সবই তো জানেন। আপনি চিন্তা করবেন না, বিয়ের খরচ আমার। আর আপনার মেয়ে নাবালিকা, তাই বিয়েটাও বেআইনি।
সেটা যত গোপন রাখবেন তত ভালো। আর দেরি করা যাবে না। আমার কাজের জায়গা থেকে খবর আসছে, আমায় ফিরতে হবে। এমনি 1 মাস হয়ে গেল ছুটিতে আছি। বিয়ের পর ওকে মা বাবার কাছে রেখে আমি বোম্বে চলে যাব। দেখো, আমার মেয়ের বয়স কম, তাকে তুমি তোমার মা বাবার কাছে রেখে যাবে বলছো, কিন্তু তারা তো তোমার সাথে এলেনও না। আপনি ভাববেন না মা, আমি ওনাদের সব জানিয়েছি। ওরা সব জিনিসপত্র নিয়ে কাল সকালেই আসবে। মা আজ কেনাকাটি করতে যাবে তো, বোঝেনি তো, বিয়ের বেনারসি শাড়ি, সোনার গয়না সবটাই তো কিনতে হবে। অতসী, তুই থাম না। ঠিক আছে বাবা, হ্যাঁ, গয়না শাড়ি তা তো লাগবেই, তবে গোপালের চোখে লোভের ঝোপি স্পষ্ট। হ্যাঁ বলছি বাবা, মানে কিন্তু কিন্তু ওসব ছাড়াও তো খরচ আছে। হ্যাঁ, এই নিন, এটা রাখুন। এতে 10,000 টাকা আছে। কাল আবার কিছু টাকা দেবো। আর বোম্বে গিয়ে আমি আপনার জন্য একটা কাজের ব্যবস্থাও করব। হয়েছে হয়েছে, ওসব কথা থাক, একটু মেয়ের সাথে কথা বলো। এবার কলির হবু মাসি দিদা কলির দিকে চায়। সে চাহনি যেন ঠিক একটা শিকারী বিড়ালের মতো। বলো মা, তোমার নাম বলো তো। কলি। তা আমার নাতিকে তোমার পছন্দ তো? লজ্জার কিচ্ছু নেই, দেখো দেখো মা, একবার ভালো করে দেখে নাও। কলি এক নজর দেখে চোখ নামিয়ে নেয়। লজ্জা সে পেয়েছে, সবাই পায়। বিয়ের নামে সব মেয়ের মনের মধ্যে একটা লাজুক স্বপ্ন বোনা থাকে, আর সেও তার ব্যতিক্রম নয়। তারও মনের মধ্যে গুনগুন করছে জানালা খোলা গান। আমার মনের কোণের বাইরে আমি জানালা খুলে ক্ষণে ক্ষণে চাই রে। পাড়ার পুরনো মন্দিরে গোপনে বিয়ে সারা হয়ে গেল। বউ, আর কাঁদিস নি, কাঁদবি কেন? মেয়ের বিয়ে হয়ে গেল, কত বড় কথা। ও কলি, শ্বশুর শাশুড়িকে পেন নাম কর। থাক থাক, সুখী হও। ও বউ, যা, ওরা বেরোবে, ওদের একটু মিষ্টি জল দে। অতসী জল মিষ্টি আনতে ভেতরে গেলে গোপাল বেয়াই মশাইয়ের উদ্দেশ্যে বলে, মিষ্টি জল খেয়ে চলুন মহাভোজ হোটেলে। আমি বলে এসেছি আমার মেয়ে জামাইকে নিয়ে খেতে আসবো। না না, মনোজ বলেছে বেরিয়ে পড়তে, অনেকটা পথ ফিরতে সন্ধে হয়ে যাবে। মনোজকে? আমরা যার গাড়িতেই এলাম, কোথাও গেলে তো ওর গাড়িতেই যাই। সবাই এসে দাঁড়ায় গাড়ির সামনে। দিদি, দিদি, আমার মেয়ে আগে কোথাও যায়নি। আহা, আপনি ওর মা, একটু দেখে রাখবেন ওকে। নিশ্চয়, আমি না দেখলে চলবে কি করে? শুধু ও একা কেন, আমিও আছি তো, অত চিন্তা করছেন কেন? কলি শেষবার তাকায় সবার দিকে। মায়ের চোখে জল, বোনেরাও কাঁদছে, ঠাকুমার মুখে হাসি। তন্ময়ের দিদা মাথা নিচু করে আছে, বাবার মুখের দিকে তাকায় না সে। গোপাল তখন ইশারায় জামাইকে বলছে বাকি টাকা কবে পাবো। জামাই সেটা দেখেও দেখে না, মনোজকে বলে চল। গাড়ি চলতে শুরু করে। এবার ফুঁপিয়ে কেঁদে ওঠে কলি। তুমি কাঁদছো কেন? বিয়ের পর সব মেয়েই তো শ্বশুর বাড়ি যায়। কেঁদো না, কেঁদো না। ওই জল দে ওকে। নাও, খাও, ঠান্ডা জল তোমার ভালো লাগবে, কান্না থেমে যাবে। না, আমি জল খাবো না। খাও, ভালো লাগবে, নাও নাও খাও। আমি না তোমার শাশুড়ি মা, আমার কথা শুনতে হয়। প্রায় জোর করেই জল খাইয়ে দেওয়া হয় কলিকে। কলির জল খাওয়ার পর থেকেই কেমন যেন ঘুম ঘুম পাচ্ছে, গা এলিয়ে দেয়, চোখ বুজে আসে। তখনই শুনতে পায়, নাও, হয়ে গেছে, ছাড়ো এবার আমার মালটা, ছাড়ো তাড়াতাড়ি। এবার আমি নামবো, আমার একটা কাজ আছে এখানে। আরে দাঁড়া,
আমিও তো যাবো রে। যাবি তো চ। এই নাও, যা বলেছিলাম তাই আছে। আর কিছু দে মিষ্টি খেতে, এত সুন্দরী মেয়ে বিয়ে করলি। যাও যাও। হাসতে হাসতে গাড়ি থেকে নেমে যায় কলির সাজানো শ্বশুর শাশুড়ি। তারপর গাড়িটা উড়তে শুরু করে। মাঝে কেটে যায় অনেকটা সময়। ঘুম ভেঙে কলি দেখে তার হাত পা মুখ শক্ত করে বেঁধে তাকে ফেলে রাখা হয়েছে ঠান্ডা মেঝেতে। জায়গাটা অন্ধকার। এটা কোথায়? ও এভাবে বাঁধা কেন? বুঝতে পারে না কিছুই। সে ঘুমোলো কখন? একটু চিন্তা করতেই মনে পড়ে গাড়ির কথা। গাড়িতে জল খাওয়া, ঘুম ঘুম ঘোর, আর সেই কথাটা। কি হয়ে গেছে? কি কথা বলছিল ওরা? আমি এখন কোথায়? ঠিক এই সময় খুট করে আওয়াজ হয় একটা। আলো জ্বলে ওঠে। কলি চোখ বুজে নেয়। শোনে তন্ময়ের গলা। এসব ঝম্পর পোষায় না ভাই। মাল খালাস করে দেবো, গরম গরম টাকা বুঝে নেবো, তা নয় যত সব উটকো ঝামেলা। আর কি হবে বলো? বস তো খোঁজে আছে, মামারা বড্ড খবরদারি শুরু করেছে। আর দূর, ছাড়ো। মালটাকে দেখ তো, ঠিক আছে তো? পরে দেখবো, এখন দে। এক ফাঁকে কলি আর চোখে দেখে নেয় তার থেকে একটু দূরে বসে আছে তন্ময় ও মনোজ। তারা মদ খাচ্ছে, সাথে আরো কত কি। হঠাৎ একটা ফোন বেজে ওঠে। হ্যালো, হ্যাঁ আমি যাচ্ছি। কে? বস। কেলো হয়েছে আবার মামারা। মালটা আজ দুপুরেই চালান করতে হবে, এখন চল। এই বলে সব ফেলে বেরিয়ে যায় ওরা। আলো নেভাতেও ভুলে যায়। কলি যা বোঝার বুঝে নিয়েছে। বিয়ে নয়, শ্বশুর বাড়ি নয়, তাকে এরা পাচার করে দিচ্ছে। ঠিক যেমন প্রতিদিন শয়ে শয়ে মেয়ে পাচার হয়ে যায়, ঠিক তেমন। আমিও কি তাদের মতো নিঃশব্দে হারিয়ে যাব? না, না যাব না। কিন্তু কি করব? হাত পা মুখ বেঁধে এখানে আমি যে কোথায় আছি তাও জানা নেই। তা হোক, সে জানে সংকোচেরও বিহলতা নিজেরই অপমান। সংকটের কল্পনাতে ম্রিয়মান হওয়ার মেয়ে সে নয়। কিছু করতে হবে ভেবে উঠে বসার চেষ্টা করে। না, হবে না, পারবে না বসতে। হাতগুলো পিছনে বাঁধা। একটু চিন্তা করে তারপর নিজের শরীরটা ঘষতে ঘষতে টেনে নিয়ে যায় মদের বোতলগুলোর দিকে। মাথার ধাক্কায় ফেলে দেয় একটা বোতল। তবুও বোতলটা ভাঙে না, কিন্তু তাকে ভাঙতেই হবে। এবার সে নিজেকে ঘুরিয়ে পায়ের মাঝখানে বোতলের মুখটা চেপে ধরে যথাসাধ্য উপরে তুলে সজোরে আছাড় মারে। আর তাতেই কাজ হয়। ভেঙে পড়ে কাঁচের টুকরোগুলো। আবার ঘুরে কাঁচের কাছে নিয়ে আসে হাত। এবার একটা লম্বা কাঁচের টুকরোর উপর ঘষতে থাকে হাতের বাঁধনটা। কিছুটা পর কেটে যায় দড়িটা। ততক্ষণে হাত কেটে রক্ত গড়িয়ে পড়ছে। তারপর সে হাতটা খুলতে পেরেছে, এটাই অনেক। এবার একইভাবে কেটে ফেলে পায়ের দড়িটাও, কিন্তু মুখটা খুলতে পারে না। টেপ দিয়ে বাঁধা। একটুখানি খুলতে গিয়ে মনে হলো চামড়া ছিঁড়ে যাবে, থাক। এবার কষ্ট করে উঠে দাঁড়ায়। মাথাটা ভারী লাগছে। তারপর চকিতে চোখ চালিয়ে নেয় পুরো ঘরটায়। ঘরটার দরজা জানালা সব বন্ধ। ঘরে কোথাও কিছু নেই, শুধু ওই খাওয়ার জিনিসগুলো ছাড়া। আর ওখানেই পড়ে আছে একটা ব্যাগ। ওটা ওর ব্যাগ। ওর মধ্যে গোছানো ছিল কিছু স্বপ্ন, আর ওর সবচেয়ে প্রিয় ডায়েরি, পেন। এবার দরজার দিকে গেল। দরজার হাতলটা ঘোরাতেই খুলে গেল। বেরিয়ে এলো একটা হল ঘরে। এদিক ওদিক আরো 4টে দরজা, কিন্তু সব বন্ধ। তাও সে একে একে সবই খুলে দেখল। না, শুধু অন্ধকার, কেউ নেই, কোনো শব্দও নেই। এর মধ্যে একটা আলোর রেখা তার চোখে পড়ল। এবার সে সেই দিকে গিয়ে আরো একটা দরজা পেল, কিন্তু এটা খোলা যায় না। সে নিচু হয়ে দেখার চেষ্টা করে, না, পারে না। উঠে দাঁড়াতেই চোখে পড়ে গোল কাঁচ। চোখ রাখে।
চোখ রাখতেই দেখতে পায় আলো জ্বলছে কিন্তু কেউ নেই। বিপরীতে আছে একটা বন্ধ দরজা। এবার কিছু না ভেবে সে দরজায় চাপড় মারতে থাকে। যদি ওই দরজাটা খুলে বেরিয়ে আসে কেউ, কিন্তু অনেকক্ষণ দরজা পিটিয়েও লাভ হয় না। হয়তো ওখানেও ওর মতো কেউ আছে, হয়তো বা কেউই নেই। আর পারছে না সে, এবার ধপ করে বসে পড়ে সেখানে। তখনই শব্দ পায় দরজা খোলার। উঠে দাঁড়িয়ে আবারও চোখ রাখে কাঁচে। উল্টো দিকের দরজা খুলে বাইরে বেরিয়ে আসে এক মহিলা। বাইরে লোক দেখে হঠাৎ বুকটা ধড়াস করে ওঠে। ও কি ওদেরই লোক? হতেই পারে, হয় হোক, কোনো উপায় নেই। এর শেষ দেখবে সে। আবার জোরে দরজা ধাক্কা দিতে শুরু করে সে। মহিলা এগিয়ে আসেন এদিকে, কিন্তু কিছু করছেন না তো? তবে কি কিছু বলছেন? কই, না তো। ধাঁ করে মাথায় তরঙ্গ খেলে যায় কলির। উনি তো তাকে দেখতে পাচ্ছেন না। হ্যাঁ, দেখবে কি করে, জানবেই বা কি করে? তাই আবারও দরজা পিটিয়ে সে দৌড়ে চলে যায় ব্যাগের কাছে। ব্যাগ থেকে বের করে আনে ডায়েরি পেন। একটা পাতায় তাড়াতাড়ি 2 লাইন লিখে পাতাটা ছিঁড়ে নিয়ে আবার এসে দাঁড়ায় দরজায়। মহিলা তখনও দাঁড়িয়ে। কলি ছেঁড়া পাতাটা গলিয়ে দেয় দরজার নিচ দিয়ে, নিজে চোখ রাখে কাঁচে। তারপর মহিলা হঠাৎ চলে যান ঘরে। তবে ঘরে ঢুকে আবারও বেরিয়ে আসেন তিনি, হাতে পেন। উনিও কি একটা লিখে ওই কাগজটাই ঝটপট কলিকে ফিরিয়ে দেন একইভাবে। কলি লিখেছিল, আপনি যেই হন, আমাকে বাঁচান। মহিলা লিখেছেন, তুমি কি একা আছো? হ্যাঁ 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 হ্যাঁ। ভয় নেই, আমি আসছি। কলি দেখে মহিলা কাকে যেন ফোন করেন। কুইক, ইন মাই লোকেশন উইথ ফোর্স। বিশেষ কায়দায় বন্ধ দরজা খুলে ফেলেন তিনি। তারপর হাতে রিভলভার উঁচিয়ে ভিতরে আসেন। চারদিকটা জরিপ করে নেন সতর্ক চোখে। কলির মুখ বাঁধা দেখে বোঝেন না মিথ্যে নয়। এবার দরজাটা বন্ধ করে দেন তিনি। কলি মহিলাকে নিয়ে চলে সেই ঘরে যেখানে আলো আছে, মানে যেখানে হাত পা বাঁধা অবস্থায় তাকে রাখা হয়েছিল। কলি ইশারায় তার মুখটা খুলে দিতে বলে। মহিলা কিছুটা অ্যালকোহল ঢেলে দেয় টেপের উপর। টেপটা আলগা হয়ে আসে। তারপর ধীরে ধীরে টেপটা খুলে নেন। বলো, তোমার নাম কি বলো? কেঁদো না, বলো। আমি পুলিশ, ভয় নেই, তাড়াতাড়ি বলো। কলি। তারপর বন্যার বেগে বলে চলে ওর অভিজ্ঞতার কথা। মহিলা শুধু একবার বলেন, তোমার বাড়ির অ্যাড্রেসটা দাও। কোনো ফোন নাম্বার আছে? না, ফোন নেই। ওকে। মহিলা ফোনে কাকে যেন মেসেজ পাঠিয়ে দেন। আমি যা বলবো তাই করবে, ভয় পাবে না, বি স্টেডি। দিদি চলুন না, আমরা এখান থেকে চলে যাই। না, অনেকগুলো রাতের ঘুম নষ্ট করেছে ওরা। চলে গেলে আলাপ পরিচয় হবে কি করে বলো? মানেটা ডালিয়াই আর একবার বুঝতে বসেন। সম্প্রতি শহর ও শহরতলি থেকে 3 মাসের মধ্যে 5টা মেয়ে উধাও হয়ে যায়। ভাঁজ পড়ে পুলিশ প্রশাসনের কপালে। সোর্স মারফত জানা যায় এর পিছনে একটা বিশাল র্যাকেট কাজ করছে। আর তারই এক অংশ ভীষণভাবে অ্যাক্টিভ এই শহরে, যার মাথা আবার নাকি এক মহিলা। অথচ কিছুতেই তার নাগাল পাচ্ছে না কেউ। নিজের মনেই বিরক্ত হয়ে ওঠেন কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের বিভাগীয় প্রধান ডালিয়া বোস। ক্রমাগত ওপর থেকে চাপ আসছে, অথচ কিছুই করতে পারছেন না তিনি বা তার ডিপার্টমেন্ট। এমন সময় ফোন আসে স্বনামধন্য ইনফর্মার কানাই কৃষ্ণ কর্মকারের। ম্যাডাম, কানাই বলছি, খবর আছে? সাউথে অপর্ণা অ্যাপার্টমেন্ট আছে, জানেন তো? ওর 10th ফ্লোরে একটা ফ্ল্যাট ভাড়া হয়েছে। তাতে আমার কি? ম্যাডাম, ওই ফ্লোরটার বদনাম আছে। ওই ফ্লোরে 2 বছর আগে একটা জোড়া মার্ডার হয়েছিল। সেই থেকে ওটা খালি পড়ে থাকে। বেশ, তাতেই বা কি? আরে ম্যাডাম, একটু বোঝার চেষ্টা করুন। ফ্লোরটাতে ভূতের উৎপাত আছে বলেই তো খালি নাকি? কেউ মুখ হয় না ভয়ে। আর আজ হঠাৎ কুত্তুকে 2টো লোক দুম করে এসে জুটলো, তাও আবার ওই 10 তলাতে। খবর পেয়েই আমার খটকা লাগলো। আর গিয়েও দেখি ঠিক তাই। আমি নিজের চোখে দেখে এলাম, 2টো ছেলে একটা অজ্ঞান মেয়েকে পাঁজা কোলা করে গাড়ি থেকে নামিয়ে নিয়ে যেতে। ছেলেগুলো লোকাল নয় ম্যাডাম। ওকে বলেই লাইনটা কেটে ডালিয়া এসআই অবিনাশকে ডেকে পাঠায়। অবিনাশ এলে, অবিনাশ
ইয়েস ম্যাম। ডালিয়া সব ঘটনাই জানায়। ওই অপর্ণা অ্যাপার্টমেন্টেই 10th ফ্লোরে একটা ফ্ল্যাট চাই ইমিডিয়েটলি। ইয়েস ম্যাম। তারপর তুমি তো জানো। ঠিক এই সময় দরজা খোলার আওয়াজ হলো। সতর্ক হয়ে ডালিয়া কলিকে বলে, তুমি দরজার পিছনে লুকিয়ে পড়ো। কলি লুকিয়ে পড়তে না পড়তেই হাট হয়ে খুলে যায় দরজা। তারপর ডালিয়াকে দেখে ঘরে ঢুকতে আসা তন্ময় বলে, এ কি, কে? ডালিয়া বোস। এই বলে রিভলভার তার দিকে তাক করে। তখন তন্ময় ঝাঁপিয়ে পড়তে চায় তার উপরে, কিন্তু ডালিয়া তাকে কৌশলে চিৎ করে ফেলে দেয় মেঝেতে, মাথাটা গিয়ে লাগে দেওয়ালে। মনোজ এবার রিভলভার ধরেছে ডালিয়ার দিকে, কিন্তু ট্রিগার চাপার আগেই তার কপালে যেন একটা পাথর এসে লাগে। হাত থেকে পড়ে যায় অস্ত্র, মদের বোতল ছুঁড়েছে কলি। ওয়েল ডান কলি। ততক্ষণে ফ্ল্যাটে এসে ঢুকেছে বেশ কিছু অফিসার। তাদেরই দুজন হ্যান্ডকাপ পরিয়ে দেন ওই দুজনের হাতে। ভেরি গুড, নিয়ে যাও ওদের। দেখো যত্নের যেন কোনো ত্রুটি না থাকে। কলিকে নিয়ে ডালিয়া অফিসে এসে ঢুকতেই, মা মা মারে মারে কলি রে, আয় আয় মা। অতসী এসে চাপটে ধরে মেয়েকে। অবিনাশ, ওদের নামে কেস ফাইল করেছো? কেন ম্যাডাম, আমরা কি করেছি? গোপালের চূড়ান্ত নির্লজ্জ মুখটা দেখেই ডালিয়ার ইচ্ছে হলো প্রকাণ্ড একটা থাপ্পড় বসিয়ে দেয় ওই সুবিধাভোগী গালটাতে, কিন্তু সে রাগ সম্বরণ করে নিয়ে বলে, কি করেছেন জিজ্ঞেস করছেন আমায়? নাবালিকা মেয়ে বিয়ে দিচ্ছিলেন, আপনাদের তো শাস্তি হবে। হ্যাঁ, তা ধরুন বছর 6 মতো জেল। আপনি তো বাবা। আপনার মতো মানুষ যে সামান্য কিছু টাকার বিনিময় মেয়েকে বিয়ের নামে বিক্রি করে দেয়, তাকে তো জাস্ট এনকাউন্টার করে দেওয়া উচিত। ছি ছি। আর আপনি কে? ঠাকুমা? গোপালের পাশে নিতান্ত ভালো মানুষের মতো বসে থাকা বয়স্ক মহিলাকে আন্দাজ করে ডালিয়া। তখনই মাথার ভিতরে একটা টিউনিং হয়ে যায়। প্রশ্ন করে, অবিনাশ, ওই মহিলা কোথায়? কার কথা বলছেন? আরে যে মহিলাটি ওই ছেলেটাকে নাতি সাজিয়ে বিয়ে দিয়েছিল, আমি তো তাকেও আনতে বলেছিলাম। ম্যাম, ওকে পাওয়া যাচ্ছে না। হোয়াট? সরি ম্যাডাম, ওকে কাল দুপুর থেকে পাওয়া যাচ্ছে না। মানে? ও কোথায় কেউ জানে না। ওকে আমার চাই অ্যাট এনি কস্ট। এই যে ঠাকুমা, ও আপনার পাশের ঘরে থাকতো না? আপনার বন্ধু লোক তো। অবিনাশ, এই বুড়িকে আমার সামনে থেকে নিয়ে যাও। যা যা জানে সব খুঁটিনাটি ইনফরমেশন নাও এর থেকে। নিয়ে একটা স্কেচ রেডি করো, ফাস্ট। আমি কিছু জানি না। আমায় ছেড়ে দেন। কি হলো, নিয়ে যাও। গর্জে ওঠে ডালিয়া। হঠাৎ ফোনটা বেজে ওঠে। স্ক্রিনে ফুটে ওঠে সিপি কলিং। ইয়েস স্যার। কনগ্রাচুলেশনস ডালিয়া। থ্যাংক ইউ স্যার। ইভিনিং এ একটা প্রেস কনফারেন্স আছে, তাতে ওই মেয়েটাকে আমরা সাহস রত্ন পুরস্কারে পুরস্কৃত করব। ওকে স্যার। সেদিন সন্ধ্যায় কলির হাতে সাহসরত্ন পুরস্কার তুলে দেন স্বয়ং পুলিশ কমিশনার। শুধু তাই নয়, রাজ্যের শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত আধিকারিক সর্বসম্মুখে ঘোষণা করেন কলি ও তার বোনদের পড়াশোনার সব দায়িত্ব তাদের। সেই সন্ধ্যায় উজ্জ্বল আলোর নিচে অগণিত অচেনা মুখের ভিড়ের মাঝে যে ঠিক কি ঘটছে তা বুঝতে কিছুটা সময় লাগবে কলির। তার এই কিশোরী জীবনের স্বল্প পরিসরে যা অভিজ্ঞতা হলো এই কদিনে, তার ঘোর কাটতেই সময় লাগবে বিস্তর। তা লাগুক। এখন এই মুহূর্তে তা নিয়ে মাথা ব্যথা নেই ওর। নিজেকে ভীষণ ক্লান্ত লাগছে, তাই এখনো প্রাণ ভরে শুধু গান শুনছে। মুক্তিমন্ত্র রবি ঠাকুরের বাণী অডিটোরিয়াম জুড়ে বাজছে। আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়। এই কলির গল্প এখানেই শেষ, কিন্তু তবু একটা প্রশ্ন জেগে থাকে। একটা কলি না হয় মনুষ্যত্বহীন পাশবিক ঝড়ের দাপটে ঝরে যেতে যেতেও টিকে গেল কোনো মতে, কিন্তু প্রতিদিন যে শত সহস্র কলিরা তলিয়ে যাচ্ছে লোলুপ নরকের অন্ধকারে, তার কি হবে? আজকের এই কলি কি কালকের সূর্যমুখী হয়ে ফুটে উঠতে পারবে? এর উত্তর হয়তো নিয়ে আসবে আগামীর কোনো দিন। গল্পটা তোমাদের কেমন লাগলো
তা কমেন্টের মাধ্যমে আমাদের জানাও। আর ভালো লাগলে লাইক শেয়ার করো কিন্তু। আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। ভালো থাকুন সকলে। শুভরাত্রি।